আজকের মুভিতে তোমাদের জন্য ড্রামা, রোম্যান্স, থ্রিলার, অ্যাকশন সবগুলোর কম্বিনেশন নিয়ে এসেছি। আজকের গল্পটি একটি ভালোবাসার সম্পর্ককে পরিপূর্ণতা দিতে গিয়ে মোড় ঘুরবে এবং সেই মোড় ঘোরার পর যেই ঘটনা উঠে আসবে বা যেই সত্য উঠে আসবে সেইটা সবাইকে একেবারেই তাক লাগিয়ে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাবো একটি অ্যাকশন সিনের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আমাদের হিরো রাজ তার ঘুম থেকে জেগে ওঠে। ঘুম থেকে জেগে ওঠার পর ও নিজের বাসার বাহিরে বের হয়ে আসে এবং ওর গ্যারেজে ঠিকঠাকভাবে কাজকর্ম চলছে কিনা সেইটাকে দেখে। এরপরেই ও ওর সব থেকে কাছের দুই লোক, যার মধ্যে একজনের নাম ছিল শক্তি এবং আরেকজনের নাম ছিল আনোয়ার, তাদের সাথে কথা বলা শুরু করে। সেই শক্তি এবং আনোয়ার নামের লোক দুটি ওকে বলতে থাকে যে সেই ঘটনার 15 বছর হয়ে গেছে, এখন আপনি কেন ভুলে যাচ্ছেন না। তখনই ওরা দেখতে পায় সেইখানে রাস্তার কিছু মানুষরা মিলে একটি চোরকে পেটাচ্ছে। রাজ সেইখানে ছুটে আসলে সবাই মিলে বলে যে এই চোর আমাদের টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। রাজ যখন জিজ্ঞাসা করে যে আপনি কেন চুরি করেন, তখন সেই চোরটি বলে যে আমার নাম হচ্ছে মানি ভাই, আমার নামই মানি, কিন্তু আমার লাইফে কোনো টাকা পয়সা নাই। আমি আমার ছোট ভাইয়ের জন্য চুরি করি, আমার বাসায় অনেক অভাব, আমার ছোট ভাইয়ের দেখাশোনা আমাকেই করতে হয়, কি করব বলুন। তখন গিয়ে রাজ সবকিছু বুঝতে পারে এবং রাজ তখনই শক্তির মানিব্যাগ নিয়ে সেই শক্তির মানিব্যাগ থেকে সব টাকা পয়সাগুলোকে মানি ভাইয়ের হাতে তুলে দেয় এবং বলে যে ভাইয়ের জন্য করছেন, তার মানে আমি বুঝতে পারছি, এরপরেও যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অন্যদিকে আমরা দেখতে পাবো রাজের ভাই বীর ওর সব থেকে কাছের বন্ধু সিধুকে নিয়ে একটি রেসিং কারের টেস্ট ড্রাইভের জন্য বের হয়েছে। সেই টেস্ট ড্রাইভ করার সময় সিধু অনেক ভয় পেয়ে গেলেও বীর একেবারেই সাহসের সাথে খুব ফুল স্পিডে সেই গাড়িটাকে চালাতে থাকে। ও গাড়ি চালাতে চালাতেই একটি রাস্তার মোড় ঘোরার সময় ওর চোখে পড়ে একটি মেয়ে। যেই মেয়েটিকে দেখে ও একেবারেই পাগল হয়ে যায়, প্রথম পলকেই ভালোবাসা বলতে পারো। মেয়েটির নাম ছিল ঈশিতা। ঈশিতার স্কুটি নষ্ট হয়ে গেছে। বীর ঈশিতাকে সাহায্য করার চেষ্টা করলে সিধু না করে এবং বলে যে বড় ভাইয়া বলেছে সব সময় মেয়েদের থেকে দূরে থাকার জন্য, তুই যদি ওই মেয়েটিকে সাহায্য করিস তাহলে আমি বড় ভাইয়াকে বলে দেব। তখন বীর সেই গাড়িটাকে চালিয়ে সেইখান থেকে দূরে চলে যায়। কিছু দূরে যাওয়ার পরেই বীর সিধুকে বলে যে আয়, আমার শুশু পেয়েছে, তুইও আমার সাথে কোম্পানি দে। যখন সিধুর শুশু শুরু হয়ে যায় তখন ও সিধুকে সেইখানে রেখেই নিজে গাড়ির মধ্যে চলে আসে এবং গাড়িটিকে নিয়ে সেই মেয়েটিকে হেল্প করার জন্য চলে আসে। বীর ঈশিতাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যেতে চাচ্ছ। তখন ঈশিতা বলে যে আমি এইখানে একটি রেস্টুরেন্ট ওপেন করতে চাচ্ছি, যার কারণে আমাকে এই পেপারগুলো সাবমিট করতে হবে, আমার হাতে সময় একেবারেই কম। তখন বীর ওকে সাহায্য করার জন্য নিজের গাড়িতে তুলে নেয় এবং গাড়িটি চালিয়ে কিছু দূর যাওয়ার পরেই ওরা রাস্তার মধ্যে একটি ট্রাফিক জ্যাম দেখতে পায়। ঈশিতা মন খারাপ করেই যখন বীরের হাত ছুঁয়ে বসে তখন বীর আরো পাগল হয়ে যায় এবং সাইড রোডের মধ্যে গাড়ি তুলে নিয়ে রাস্তার সবকিছু ভাঙচুর করে ঈশিতাকে নিয়ে সেই মিউনিসিপ্যালের অফিসে চলে আসে। ঈশিতা বীরকে ধন্যবাদ জানিয়ে সেইখান থেকে চলে যায়। তখনই বীরের কাছে ফোন চলে আসে ওর বড় ভাই রাজের। রাজ বীরকে জিজ্ঞাসা করে যে ক্লায়েন্ট গাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছে, তুমি তাড়াতাড়ি গাড়িটাকে নিয়ে আসো। বীর তখন দেখতে পায় যে গাড়ির 12টা বেজে আছে। সেই গাড়ি নিয়ে যখন বীর ওর বড় ভাই রাজের কাছে এসে পৌঁছায় তখন রাজ ওর ভাইকে বকার চেষ্টা করলে জিজ্ঞাসা করে যে আসলেই কি ঘটেছিল। তখন গিয়ে সিধু সব ঘটনা বলে দেয় যে আসলে রাস্তার মধ্যে একটি মেয়েকে দেখতে পেয়ে ও সেই মেয়েটিকে সাহায্য করার জন্য চলে যায় এবং এই ধরনের ঘটনা ঘটে। রাজ তখন ওর ছোট ভাই বীরের সাথে দুষ্টামি করে এবং রাতের বেলা ওকে সেই গাড়ি ঠিক করতে লাগিয়ে দেয়। বীর যখন রাতের বেলা সেই গাড়ি ঠিক করে যাচ্ছিল তখনই ওর গ্যারেজে ঈশিতা নিজের স্কুটি নিয়ে এসে পৌঁছায়। ঈশিতা বীরকে দেখতে পেয়ে খুশি হয়ে যায় এবং বীরও অনেক আনন্দিত হয়ে যায়। বীর তখন ঈশিতার স্কুটি চেক করা শুরু করে এবং বলে তোমার স্কুটির অনেক বড় সমস্যা হয়েছে, এইটাকে এইখানেই রেখে দিতে হবে, আমি এইটাকে ঠিক করে তোমার বাসায় পৌঁছে দেব। ঈশিতা জিজ্ঞাসা করে তার মানে তুমি কি একজন মেকানিক? তখনই বীর বলে যে আমাকে দেখে কি তোমার মেকানিক মনে হয়, আমি হচ্ছি এই গ্যারেজের ওনার। তখনই ঈশিতা বলে তাহলে তুমি কেন গাড়ি ঠিক করছো? বীর জানায় যে তোমার জন্য তোমাকে হেল্প করতে গিয়ে গাড়ির এই অবস্থা হওয়াতে আমার বড় ভাই আমাকে বকাবাধ্য করে পিটিয়ে গাড়ি ঠিক করার জন্য লাগিয়ে দিয়েছে।
ঈশিতা ভীরকে সহানুভূতি দেখানোর জন্য ওর কাঁধে হাত দিয়ে বসলে ভীরের মাথা আরো খারাপ হয়ে যায়। তখনই ভীর ঈশিতাকে নিয়ে সেইখানকার সোফায় বসে ওর সাথে কথা বলা শুরু করে এবং বলে যে গাড়ির এই অবস্থা হওয়ার পর আমার বড় ভাই আমাকে প্রচুর মেরেছে। এইটা জানতে পেরে ঈশিতা ওকে আরো সহানুভূতি দেখানো শুরু করে, আর পাশেই দূর থেকে রাজ সেইটাকে দাঁড়িয়ে শুনতে থাকে। এক পর্যায়ে ভীর যখন ওর বড় ভাই রাজকে দেখে ফেলে তখন ভীর বলে যে এই মেয়েটি আমাকে আপনার বিরুদ্ধে ফোসলাচ্ছে। আমি কতবার বলার চেষ্টা করেছি যে আমার বড় ভাইয়া দেবতার মতো, কিন্তু এই মেয়েটা মানতে রাজিই না। ভীর তখনই হাতের ইশারা দিয়ে ঈশিতাকে বোঝায় যে এইটা আমার বড় ভাই এবং তুমি কিছু বললে সে আমাকে আরো বকাবাধ্য করবে। কিন্তু ঈশিতা তখন রাজকে অনেক বকাবাধ্য করে এবং থ্রেট দিয়ে বলে যদি এরপরে আর কখনো আপনি আপনার ছোট ভাইকে কিছু বলেন তাহলে আমি আপনাকে শাসন করার জন্য চলে আসব। ঈশিতা তখন সেইখান থেকে বিদায় নিয়ে চলে যায় এবং ভীর সাথে সাথেই ওর বড় ভাইয়ের পায়ে পড়ে ক্ষমা চাওয়া শুরু করে এবং সেইখান থেকে চলে যায়। ভীর যখন গাড়ি ঠিক করতে বসবে তখনই সিধু ওকে একটি কফি দেয়। তুই যেহেতু সারা রাত জেগে থাকবি তাই এই কফিটা খেয়ে নে। ভীর গাড়ির পাশে হেলান দিয়ে বসেই সেই কফি খেতে খেতে সেইখানে ঘুমিয়ে পড়ে এবং ঈশিতাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। ওরা স্বপ্নে অনেক নাচ গান আনন্দ ফুর্তি করে ওদের সময়টাকে পার করে। ভীরের ঘুম ভাঙে ওর মুখের মধ্যে পানি মারার পর এবং ওর ঘুম ভাঙার পর ও দেখতে পায় যে সেই BMW গাড়ির সিডি ড্রাইভটাকে চুরি করে নেওয়া হয়েছে। ও তখন চিন্তায় পড়ে যায়, কারণ প্রতি রাতেই ও ঘুমিয়ে যায় এবং প্রতিদিন রাতেই ওর গাড়ি থেকে চুরি হয়। অন্যদিকে আমরা দেখতে পাবো সেই গাড়ির সিডি বক্সটাকে সিধু চুরি করে নিয়েছে এবং সিধু সেইটাকে চোর বাজারের একজন বিক্রেতা যার নাম ছিল অস্কার ভাই, সেই অস্কার ভাইয়ের কাছে বিক্রি করতে এসেছে। অস্কার ভাই জিজ্ঞাসা করে তুই এত সুন্দরভাবে চুরি কিভাবে করিস, কিন্তু সিধু বলে যে যাই হোক আজকে আমাকে টাকা বেশি দিতে হবে কারণ আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন। তখনই অস্কার ভাই বলে যে আজকে আমার বোনেরও জন্মদিন, আজকে তুই অবশ্যই টাকা পেয়ে যাবি। সিধু খুশি হয়ে ওর গার্লফ্রেন্ড জেনিকে ফোন দিয়ে বসে এবং বলে আজকে আমরা তোমার বার্থডে উপলক্ষে অনেক পার্টি করব। জেনি সাথে সাথে ওর বড় ভাইয়ের কাছে অনুমতি চাওয়ার জন্য ফোন দিয়ে দেয়। তখন গিয়ে আমরা জানতে পারবো যে আসলে অস্কার ভাই হচ্ছে জেনির বড় ভাই। অস্কার ভাই তখন সিধুকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে দেয় এবং বলে যা তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এনজয় কর। অন্যদিকে ভীর ঈশিতার সেই স্কুটিটাকে ঠিক করে সরাসরি ওর বাসায় নিয়ে আসে। যখন স্কুটির চাবিটা দিয়ে ও সেইখান থেকে চলে যাবে তখন ঈশিতা জিজ্ঞাসা করে তুমি কি কারো অপেক্ষা করছো, এবং ভীর বলে যে হ্যাঁ আজকে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের জন্মদিন, ওদেরকে আমি এইখানকার ঠিকানাই দিয়েছি, ওরা আমাকে পিক করার জন্য এইখানে নিতে আসবে। ঈশিতা বলে তাহলে ততক্ষণ আমরা কফি খেতে পারি। ভীর খুশি হয়ে যায় এবং দুইজন মিলে কফি খেতে খেতে আলোচনা করতে থাকে। তখন ঈশিতা বলে যে আমি তোমার ব্যাপারেই ভাবছিলাম, তোমার বড় ভাই আসলে খুবই বাজে একটা মানুষ যে কিনা তুমি এত বড় হয়ে যাওয়ার পরেও তোমাকে শাসন করে। তখন গিয়ে ভীর বলে যে আমি আমার বড় ভাইয়ের সম্পর্কে মিথ্যা বলেছি, আসলে আমার বড় ভাই অনেক ভালো মানুষ, আমি চেষ্টা করেছিলাম তোমার মন পাওয়ার জন্য। ওদের কথাবার্তার মধ্যেই সেইখানে সিধু ওর গার্লফ্রেন্ড জেনি এবং ওদের অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে এসে পৌঁছায়। ভীর তখনই ঈশিতাকে ওদের সাথে পার্টিতে জয়েন করার জন্য আমন্ত্রণ জানায় এবং জেনি বলে কখনো কোনো বার্থডে গার্লকে না করতে নেই। সবাই মিলে যখন ঈশিতাকে অনুরোধ করে তখন ঈশিতা ওদের সাথে যাওয়ার জন্য রাজি হয় এবং ওরা সবাই মিলে রেডি হয়ে সেইখানকার একটি বারে এসে পৌঁছায়। ওরা সেইখানে আড্ডা দেওয়ার সময় কিং নামের এক ভিলেনের লোক সেইখানে ড্রাগস বিক্রি করতে আসে। সেই বার টেন্ডার যখন সেই ড্রাগস বিক্রি করতে অস্বীকৃতি জানায় তখন সেই সন্ত্রাসরা সেই লোকের সাথে বাজে বিহেভ শুরু করে। সেইখানে এসে পৌঁছায় ঈশিতা এবং ঈশিতা বলে এই লোককে না ছেড়ে দিলে আমরা এখনই পুলিশকে ফোন দেব। সন্ত্রাসগুলো রাগের মাথায় ঈশিতার ফোনকে ভেঙে ফেলে। সাথে সাথে সেইখানে চলে আসে ভীর। ভীর সেই সন্ত্রাসদেরকে বলে যে ওকে সরি বলো, আর তা না হলে তোমাদেরকে আলু করে রেখে দেব। ওদের মধ্যে সেইখানে একটি ফাইটিং শুরু হয় এবং মারামারির এক পর্যায়ে ভীর ওর বন্ধুদের সাথে সেই সন্ত্রাসদেরকে মেরে সেইখান থেকে দূরে ভাগিয়ে দেয়। সেই সন্ত্রাস সেইখান থেকে চলে যাওয়ার সময় বলে যে আমরা কিং এর লোক, তুই যেটা করেছিস সেইটা কিং জানতে পারলে তোর কপালে শনি আছে। সেই দিন রাতের বেলা ভীর যখন খেলাধুলো শেষ করে ওর বাসায় পৌঁছাবে তখনই সেই সন্ত্রাসরা ওর মুখের মধ্যে একটি কাপড় পেঁচিয়ে দিয়ে ওকে গণপিটুনি দেয় এবং রাস্তার মধ্যে ফেলেই সেইখান থেকে পালিয়ে যায়। রাজ সেইখানকার লোকদের সাথে খুব দ্রুত এসে ওর ভাইকে রাস্তার মধ্য থেকে তুলে নেয় এবং হাসপাতালে নিয়ে আসা হয়।
রাজ ওর ভাইকে জিজ্ঞাসা করতে থাকে যে কারা এই কাজ করেছে, শুধু আমাকে বলো। ভীর তো কিছু জানাই না, পাশাপাশি ভীর সিধুকেও কোনো কিছু জানাতে একেবারেই না করে দেয়। রাজ তখনই ওর ছোট ভাই ভীরকে একটি নতুন ফোন গিফট করে, বলে যে তুমি যেই ফোনটি চেয়েছিলে সেটাই তোমার জন্য নিয়ে এসেছি। ততক্ষণে সে হাসপাতালে এসে পৌঁছায় ঈশিতা। ঈশিতা ভীরকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, আর ঠিক তখনই ভীর ওর বড় ভাই রাজকে বলে যে ও আমার বন্ধু হয়ে গেছে, তাই ও এখানে এসেছে, তুমি মন খারাপ করো না বা অন্য কিছু ভেবো না। ঈশিতা রাজের কাছে সরি বলে এবং তখনই রাজের সামনেই রাজের দেওয়া সেই ফোনটিকে ভীর ঈশিতাকে গিফট করে, বলে তোমার ফোন তো ভেঙে গেছে, তাই তোমার সাথে হাই হ্যালো করার জন্য তোমার জন্য আমি নতুন ফোন এনেছি। রাজ রিকোয়েস্ট করে ঈশিতাকে যে তোমার জন্য নতুন ফোন নিয়ে এসেছে, নিয়ে নাও। ঈশিতা সেই ফোনটিকে নিয়ে নেয় এবং রাজ ওর ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতালের বাহিরের ওয়েটিং বেঞ্চে বসে থাকার সময় শক্তি এবং আনোয়ার রাজের কাছে এসে বলে যে সেই লোকদের খবর পাওয়া গেছে যারা তোমার ভাইকে মেরেছে। তখনই রাজের চোখে মুখে একটি রাগান্বিত ভাব চলে আসে এবং ওর শরীরের ভিতরে রক্ত গরম হয়ে যায়। ও সেইখান থেকে উঠে দাঁড়ায় এবং মাফিয়াদের মতো সেই হাসপাতালের বাহিরে হেঁটে বের হয়ে আসে। ও মাথার মধ্যে একটি হুডি লাগিয়ে শক্তি এবং আনোয়ারের সাথে সেই কিংয়ের একটি গ্যারেজের মধ্যে এসে পৌঁছায়। ওর ভাইকে যেই সন্ত্রাসরা মেরেছিল সেই সন্ত্রাসদের সেই আড্ডাখানায় এসে রাজ একের পর এক সন্ত্রাসদেরকে মেরে সেইখানে ফেলে দেওয়া শুরু করে এবং শক্তি আর আনোয়ার লাঠি দিয়ে সর্বশেষ ফাইনাল ব্লো করে সেই সন্ত্রাসদেরকে সেইখানেই অজ্ঞান করা শুরু করে। রাজ একের পর এক দক্ষতার সাথে সেইখানে থাকা সেই সন্ত্রাসদেরকে মেরে একেবারেই আলু ভর্তা করে রেখে দেয়। ওর সামনেই একেবারেই কেউ টিকতে পারছিল না। ও তখন সেইখানে থাকা সব ড্রাগসের মধ্যে মদ ঢেলে দেয় এবং সেইখানে আগুন ধরিয়ে দেয়। সেইখানে থাকা সেই সন্ত্রাস ওকে বলতে থাকে যে তুমি কোনো কিছু নিলে না, কিন্তু আগুন ধরিয়ে দিয়েছ, কিং জানতে পারলে তোমার খবর আছে। তখন রাজ শুধুমাত্র একটাই কথা বলে যে যখন কিং জিজ্ঞাসা করবে যে কে এসেছিল, তখন ওকে বলে দিও যে কালী এসেছিল। এবং রাজ সেইখান থেকে হেঁটে বাহিরে বের হয়ে আসে। পরের দিন সেইখানে এসে পৌঁছায় সেই ডন কিং এবং কিং ওর সন্ত্রাসদেরকে জিজ্ঞাসা করে যে আমার কত পরিমাণ মাল ওরা নিয়ে গেছে, কিন্তু সেই সন্ত্রাসরা বলে যে ওরা কিছুই নেয়নি, সব কিছু পুড়িয়ে দিয়েছে আর বলেছে ওর নাম হচ্ছে কালী। সেই সন্ত্রাসরা বলে বারে যে ছেলের সাথে আমাদের মারামারি হয়েছিল সেই ছেলের একটি বড় ভাই আছে, সেই ছেলেটিও হতে পারে। তখনই কিং ওর লোকদের সাথে রাজের সেই গ্যারেজে এসে পৌঁছায় এবং সেইখানে ভীর সেই সন্ত্রাসদেরকে দেখতে পেয়ে একটু রাগান্বিত হয়ে গেলে রাজ সেইখানে চলে আসে এবং ওর ছোট ভাই ভীরকে বলে যে আমি মারামারি একেবারেই পছন্দ করি না, তাই এখনই থেমে যাও, আমি রক্ত দেখতে পারি না, তুমি জানো খুব ভালো করেই। তখন ভীরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবং রাজ সেইখানে সেই কিংয়ের সাথে কথা বলা শুরু করে। রাজ তখন কিংয়ের তারিফ করতে করতে ওর গাড়ির সম্পর্কে সবকিছু বলে দেয় এবং বলে অবশ্যই এই গাড়ি আপনাকে আপনার বাবা গিফট করেছে। কিং তখন অনেক আনন্দিত হয়ে যায় এবং বলে যে আসলেই তুমি গাড়ির সম্পর্কে সবকিছু জানো, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আজকের পর থেকে আমার সব গাড়ি রাজ তোমার গ্যারেজেই ঠিক হবে, এইটা তুমি জেনে রাখো। এবং ও যখন সেইখান থেকে চলে যাবে তখন ও নিজের সন্ত্রাসদেরকে বলে যে রাজ নামের এই ছেলেটি যদি কালী হয় তাহলে আমি কিং না কুইন, এবং সেইখান থেকে চলে যায়। কিং সেইখান থেকে চলে যাওয়ার পরেই রাজের দুই সঙ্গী শক্তি এবং আনোয়ার সেইখানে এসে বলতে থাকে যে রাজ ভাই, কিং আপনাকে জিজ্ঞাসা করতেছে গুলি দেখিয়ে যে আপনি ভয় পান কিনা। তখন গিয়ে আমরা জানতে পারবো যে রাজ আসলে একজন ডনের ছেলে ছিল। তখনই আমরা চলে যাব রাজের পুরনো স্মৃতিতে। এরকমই একদিন রাজ কিছু সন্ত্রাসদের হাত থেকে যখন গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই ওর গাড়ির সামনে চলে আসে একটি মেয়ে, যে মেয়েটির নাম ছিল মীরা। মীরা ওর গাড়ির মাধ্যমে ব্যথা পেয়েছে ভেবে ও সেইখানে একটি টেবিলের মধ্যে মীরাকে বসায় এবং মীরার সাথে পরিচিত হয়। প্রথম পর্বেই মীরাকে দেখে ওর ভালো লেগে যায়। ও সেইখান থেকে গাড়ি চালিয়ে সেই দিন তো ঠিকই চলে যায়, কিন্তু মীরা ওর মনের মধ্যে থেকেই যায়। রাজের বাবার শত্রুতা ছিল দেব নামের আরেকজন ডনের সাথে, যেই ডন পাকিস্তান থেকে নিউ ইয়র্কে এসে তার আস্তানা গেড়ে বসেছিল। পরের দিন রাজ সেই শহরের মধ্যে সেইখানে মীরাকে দেখতে পায় এবং মীরার সাথে গিয়ে সেইখানে কথা বলা শুরু করে। পরিচয়ের এক পর্যায়ে মীরা যখন রাজকে ওর নাম জিজ্ঞাসা করে তখন রাজ ওর নাম বলে যে আমার নাম হচ্ছে কালী। সেই নাম শুনে মীরা হেসে দেয়। তখন মীরা জিজ্ঞাসা করে কার বাবা তার ছেলের নাম এরকম রেখে দেয়।
তখন গিয়ে রাজ বলে যে আমার বাবা হচ্ছে এই শহরের রণধীর। মীরা চিনতে পারে যে রণধীর হচ্ছে একজন ইন্ডিয়ান ডন যে এই শহরে এসে তার আস্তানা গেড়ে বসেছে। মীরা একটু সময়ের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু আবারও রাজের সাথে কথা বলতে বলতেই ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। মীরাকে যখন সেইখান থেকে বিদায় দিয়ে দেয়া হবে তখন রাজ মীরার কাছে নিজের ফোন নাম্বার চায়। মীরা প্রথমে অস্বীকৃতি জানালেও মীরা বাসে উঠে যাওয়ার আগে গিয়ে রাজকে নিজের ফোন নাম্বারটি বলে দেয় এবং রাজ অনেক খুশি হয়ে যায়। ওরা দুইজনকে আনন্দের সাথে হেসে সেইখান থেকে বিদায় দিয়ে দেয়। সেই দিন বিকালবেলা রাজ ওর বাবা রণধীরের সাথে চলে আসে ওর ছোট ভাই বীরের সাথে দেখা করার জন্য। বীর সেইখানকার একটি বোর্ডিং স্কুলে থেকে পড়ালেখা করে, কারণ বীরের বড় ভাই রাজ এবং ওর বাবা রণধীর কখনোই চায় না যে বীর এইসব খুন খারাপার সাথে জড়িয়ে পড়ুক এবং ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। তখন গিয়ে রাজের বাবা রণধীরের একটি কথার মাধ্যমে আমরা জানতে পারবো যে রাজ আসলে রণধীরের আপন ছেলে নয়। রণধীরের আপন ছেলে হচ্ছে বীর এবং রাজকে ছোটবেলায় রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে ওকে লালন পালন করে বড় করা হয়েছে। তখন রাজ শুধুমাত্র একটাই কথা বলে যে আপনিই আমার বাবা এবং আপনার জন্যই আমার পুরো লাইফ এবং আমার সবকিছু, এবং ও কেঁদে দেয়। পরের দিন ও আবারও মীরার সাথে দেখা করার জন্য আসে। তখন মীরা বলে যে শহরের কিছু ছেলে এবং গুন্ডা পান্ডা আছে যারা প্রতিদিন আমার আর্ট গ্যালারির সামনে এসে আমাকে জ্বালাতন করে। রাজ শুধু একটাই কথা বলে যে আমাকে তাদেরকে দেখিয়ে দাও। পরের দিন সেই সন্ত্রাসরা মীরাকে যখন জ্বালাতন করার জন্য আসে তখন সেইখানে রাজ সেই সন্ত্রাসদের সামনে এসে নিজের পকেট থেকে বন্দুক দেখায় এবং রাজের ইশারাতে সেই সন্ত্রাসগুলো পাশে তাকিয়ে দেখতে পায় শক্তি, আনোয়ার এবং অন্যান্য লোকরাও সেইখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সন্ত্রাসগুলো সেইখান থেকে ঠান্ডা মাথায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মীরা সেই সন্ত্রাসদের সামনে চলে আসে এবং বলে যে এখন আমাকে টাচ করে দেখা, কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই সন্ত্রাসরা সেইখান থেকে চলে যায়। রাজ এবং মীরা সেইখানে অনেক কথা বলতে থাকে এবং একটি কুকুর মীরার সামনে চলে আসলে মীরা ভয় পেয়ে যায় আর রাজ মীরাকে সেইখানে জড়িয়ে ধরে। কুকুরটি ঠিকই সেইখান থেকে চলে যায়, কিন্তু রাজ মীরাকে একেবারেই ছাড়ছিল না। কিছু সময়ের মধ্যে মীরা রাজের বুকের মধ্য থেকে নিজেকে ছুটিয়ে নিলে রাজ মীরাকে বলে যে তোমাকে আমার সাথে একটি ডিনার অবশ্যই করতে হবে, এবং মীরা সেইখান থেকে সেই দিন চলে যায়। পরের দিন রাতেবেলা ওরা সেইখানে একটি ডিনারের আয়োজনে চলে আসে, যে ডিনারের জন্য মীরা রাজকে শুধুমাত্র 15 মিনিটের সময় দিয়েছে। এই 15 মিনিটের মধ্যেই ওরা ওদের ডিনার কমপ্লিট করবে। রাজ খুব দ্রুত মীরার জন্য সেইখানে একটি গাড়ি বুকিং করে রেখেছিল। ওরা সেই গাড়িতে করে সেইখানকার একটি রেস্টুরেন্টে চলে আসে। সেই রেস্টুরেন্টে রাজের 3টি লোক আগে থেকেই 3 ধরনের খাবার নিয়ে দাঁড়িয়েছিল। মীরা যে খাবারটিকে চুজ করে সেইটাই ওরা সেইখানে খাওয়া শুরু করে। খাবার খাওয়ার পরেই ওরা সেইখানে একটি আইসক্রিমের দোকানে চলে আসে, যেখানে রাজেরই নিজের সেই আনোয়ার নামের লোকটি আইসক্রিম বিক্রেতা হিসেবে দাঁড়িয়েছিল। মীরা সেইখান থেকে ওর নিজের পছন্দের আইসক্রিমটি বের করে নেয় এবং সেইটাকে খাওয়া শুরু করে। সাথে সাথে রাজ সেইখানে মীরার সাথে ড্যান্স করার জন্য কিছু মানুষদেরকে দিয়ে বাদ্য বাজানো শুরু করে এবং ওরা দুইজন মিলে সেইখানে রোডের মধ্যে ড্যান্স করে এবং দুইজনের অনেক কাছাকাছি চলে আসে। সবার শেষে রাজ মীরার হাতে একটি ফুল তুলে দেয় এবং সেইখান থেকে ওদের বিদায় নেওয়ার সময় চলে আসে। তখনই মীরা বলে যে আগামীকালকে আমার একটি ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আগামীকালকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, এবং রাজও সেই একই কথা বলে যে আগামীকালকে আমিও ব্যস্ত থাকবো। এরপরেই ওরা দুইজনের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। ঠিক তার পরের দিন রাজ ওর বাবার হয়ে 400 কোটি টাকার স্বর্ণ এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওদের গাড়ির পিছনে হামলা করে বসে দেব নামের সেই ডনের লোকেরা। সেই গাড়িগুলো অনেক মজবুত ছিল। সেই গাড়িগুলো ওদের এক একটা গাড়িকে একের পর এক আঘাত করে রাস্তার সাইডে ছুঁড়ে ফেলে দেয় এবং সবার শেষে রাজের গাড়িটিকে সেইখানে রাস্তার মধ্যেই উল্টে দেয়া হয়। রাজ সেইখানে আহত হয়ে পড়ে থাকে এবং ওর মাথার মধ্য থেকে রক্ত ঝরতে থাকে। তখনই দেবের লোকদের সেই গাড়ির মধ্য থেকে বের হয়ে আসে মীরা। রাজ নিজের হাতে একটি বন্দুক তুলে নেয় এবং ও চোখে কম দেখতে পাচ্ছিল। খানিক সময়ের মধ্যেই ও যখন মীরাকে দেখতে পায় ওর পুরো দুনিয়া তখন ওলটপালট হয়ে যায়। ও মীরাকে আর গুলি করতে পারে না এবং নিজের হাতের মধ্য থেকে বন্দুকটিকে ফেলে দেয়। মীরা সেইখানে এসে পৌঁছানোর পর রাজকে বলে যে প্রথম থেকেই আমি চেয়েছি তোমাকে ফাঁসিয়ে তোমার বাবার রাজত্ব ধ্বংস করার জন্য। তুমি যেমন তোমার বাবাকে খুশি করার জন্য যা কিছু করতে পারো, ঠিক তেমনি আমিও আমার বাবাকে খুশি করার জন্য যে কোনো কিছুই করতে পারি।
এবং আজকে আমার বাবার জন্মদিন উপলক্ষে এই 300 কোটি টাকার স্বর্ণ আমি আমার বাবাকে উপহার দেব। আমার লোকেরা এর আগেও তোমাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ওরা ব্যর্থ হয়েছে, তাই এইবার আমি নিজেই মাঠে নেমে এসেছি। কিন্তু আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি আজীবন এইটা মনে রাখবে যে মীরা তোমাকে ধোঁকা দিয়েছে। রাজ একটু সময়ের জন্য চিন্তা করে মীরাকে মেরে ফেলার, কিন্তু ও মীরাকে মারতে পারে না। সেই স্বর্ণগুলোকে মীরা ওর নিজের সাথে করে নিয়ে সেইখান থেকে চলে যায়। রাজ সুস্থ হবার পর রাজের বাবা যখন প্রতিশোধ নেয়ার চেষ্টা করে, তখন রাজ বলে যে ধোঁকা আমার সাথে হয়েছে এবং আমি এইটার প্রতিশোধ নেব। রাজ তখন শহরের মধ্যে মীরাকে খুঁজে বের করে এবং মীরার গাড়িকে ফলো করা শুরু করে। মীরার গাড়িকে ফলো করতে করতে ওরা দুইজন মিলেই একটি পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায় এবং সেইখানে ওদের দুইজনের গাড়ি দুইটি এমনভাবে একটি আরেকটি গাড়ির সাথে আটকে গিয়ে সেইখানে ঘোরা শুরু করে যে ওরা দুইজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক পর্যায়ে মীরার গাড়ির মধ্য থেকে ঝুলে মীরা সেইখানে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। ঠিক তখনই রাজ এসে মীরার হাত ধরে ওকে বাঁচিয়ে ফেলে এবং ওকে টেনে উপরে তুলে নিয়ে এসে বলে যে আমি তোমাকে একবার শেষবারের জন্য দেখতে চাচ্ছিলাম, তোমার দেয়া এই জীবন আমার একটি ভিক্ষা, এইটা তুমি মনে রেখো। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, এটাও তুমি মনে রেখো। আজকের পর আমাকে তোমার চেহারা দেখাবে না, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা বলার পর রাজ সেইখান থেকে চলে যায় এবং মীরার মনের মধ্যে তখন গিয়ে রাজের জন্য ভালোবাসার জন্ম হয়। মীরা শুধুমাত্র এটাই ভাবতে থাকে যে আমি এইটা কি করলাম, আমি একটা মানুষের মন নিয়ে কিভাবে খেলা করলাম। তখনই মীরা অনেক চিন্তা ভাবনা করার পর একদিন রাজের সাথে দেখা করার জন্য ওর বাংলোতে চলে আসে। রাজ মীরাকে দেখতে পাওয়ার পর মীরা রাজকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে অনেক ভালোবেসেছি, কিন্তু আমিও আসলে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। কিন্তু রাজ ওর কোনো কথাই না শুনে ওকে নিয়ে সেই বাংলোর বাহিরে বের করে দেয় এবং সেইখান থেকে চলে যাওয়ার জন্য বলে। মীরা বাসার বাহিরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এক পর্যায়ে ও সেইখানেই বসে থাকে। রাত হয়ে আসে এবং বৃষ্টি শুরু হয়ে যায়, আর মীরা সেইখানে বসেই বৃষ্টিতে ভিজতে থাকে। এক পর্যায়ে গিয়ে রাজের মন গলে আসে এবং রাজ বাংলোর বাহিরে বের হয়ে এসে মীরাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বলে আজকের পর আমাকে আর কখনো ধোঁকা দেবে না তো। মীরা শুধুমাত্র একটা কথাই বলে যে না, আমি তোমাকে অবশ্যই ভালোবাসবো মন প্রাণ উজাড় করে। ওরা দুইজন মিলে ওদের ভালোবাসার জগতে হারিয়ে যায়। ওরা দুইজন মিলে ওদের নিজস্ব একটি পৃথিবী গড়ে তোলে, যেইখানে ওদের ভালোবাসার গল্প দিয়ে ওরা ওদের পৃথিবীকে সাজানো শুরু করে। এরকমই ভাবে ওদের ভালোবাসা যখন গভীর হয়ে যায়, তখন গিয়ে ওরা দুইজন মিলে ডিসিশন নেয় যে ওরা দুইজন ওদের ভালোবাসার কথা ওদের দুই পরিবারকে জানিয়ে দেবে। এরপরেই আমরা দেখতে পাবো রাজ বর্তমানে একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে এবং ওর বুকের মধ্যে একটি বুলেটের ক্ষত এখনো রয়ে গেছে। কি হয়েছে সেইটা আমরা আবার পরে জানবো। এদিকে ভীর আবারও ঘুমিয়ে গিয়েছিল গাড়ি ঠিক করতে করতে এবং সেই BMW গাড়ির হেডলাইটগুলো সেই দিন রাতে চুরি হয়ে গেছে। রাজ ভীরকে অনেক বকাবাদ্য করে, আর তখনই সেইখানে মানি ভাই এসে পৌঁছায়। মানি ভাইয়ের ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে মানি ভাই রাজকে কেক গিফট করে এবং সেই কেক নিয়ে রাজ সেইখান থেকে চলে যাওয়ার পর মানি ভাই ভীরকে জিজ্ঞাসা করে যে তোমার মন খারাপ কেন। ভীর বলে যে প্রতিদিন রাতেই আমার গ্যারেজ থেকে কিছু না কিছু চুরি হয়ে যায়। মানি ভাই বলে তোমার টেনশন করার কিছু নেই, চোর বাজারের একজন আছে যার নাম অস্কার ভাই, তার কাছে যে কোনো জিনিস পাওয়া যাবে। মানি ভাই ভীরকে নিয়ে সেই অস্কার ভাইয়ের কাছে চলে আসে। অস্কার ভাই তখন বলে যে তোমরা যেই মডেলের হেডলাইট খুঁজছো সেই হেডলাইটটি গতকাল রাতেই আমার সব থেকে বেস্ট চোর চুরি করেছে। এই দেখো BMW এর স্টিয়ারিং, BMW এর সিডি প্লেয়ার। ওরা বুঝতে পারে যে এগুলো সব ওদের গ্যারেজ থেকেই চুরি হচ্ছে। ওরা জিজ্ঞাসা করে সেই চোর কখন আসবে এবং ওরা সেইখানে সেই চোরের অপেক্ষা করতে থাকে। কিছু সময়ের মধ্যেই ওরা দেখতে পায় সিধু ওর নিজের হাতে করে সেই BMW এর হেডলাইট নিয়ে এসেছে অস্কার ভাইয়ের কাছে। অস্কার ভাই জিজ্ঞাসা করে তুই কিভাবে এত সহজে এত সুন্দরভাবে চুরিগুলো করিস। সিধু বলে যে কফির মাধ্যমে, যে আমার বন্ধু আমাকে বেশি বিশ্বাস করে, ওর কফির মধ্যে আমি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেই এবং ও ঘুমিয়ে গেলেই আমি চুরি করি। তখনই ভীর সিধুকে মারার জন্য ওর পিছু করা শুরু করে। ভীর এক পর্যায়ে সিধুকে ধরে ফেলে এবং সেইখানেই মারতে থাকে। তখন গিয়ে সিধু বলে যে তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমাকে এভাবে পেটালি, কিন্তু একবারও জিজ্ঞাসা করলি না যে কেন আমি চুরি করছি। তখন গিয়ে মানি ভাই যখন জিজ্ঞাসা করে যে কেন চুরি করেছিস,
তখনই সিদ্ধু বলে যে একটা প্রেম করি, এই প্রেম করার জন্য এত খরচ নিতে হয়, দেখ আজ 5 বছর যাবত একই শার্ট প্যান্ট পরে কাটাচ্ছি, তাহলে এই টাকা পয়সাগুলো কোথায় যায়? আরে গার্লফ্রেন্ডের পিছনে এত টাকা পয়সা ঢালতে হয়? একবার কফি খাবে, একবার ছবি দেখতে যাবে, একবার মোবাইলে ব্যালেন্স ভরে দিতে হবে, আবার রাতের পর রাত জেগে গুটুরগু করতে হবে। মোবাইলের ব্যালেন্স কি আমার বাবা ভরে দেয়? এই টাকা পয়সাগুলো কোথা থেকে আসে? ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিতে হয়, টেডি ডেতে গিফট দিতে হয়, চকলেট ডেতে গিফট দিতে হয়, এটাও কোনো কথা? ওর কথাবার্তা শুনে সেইখানে রাজও নিজেই কান্না করে দেয় এবং বলতে থাকে যে আমার লাইফেও শুধুমাত্র অভাব এবং গুড লুকিংয়ের জন্য মেয়েদেরকে পটাতে পারলাম না। ওরা দুইজন মিলে যখন কাঁদতে থাকে তখন মানি ভাই ওদের পাশে বসে অপলক দৃষ্টিতে ওদের কথাবার্তা শুনতে থাকে এবং এক পর্যায়ে ওদের সাপোর্ট নেওয়া শুরু করে। সবার প্রথমেই মানি ভাই এবং সিধু মিলে বীরের লাভ লাইফটাকে সেট করার প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেয়। ঈশিতাকে প্রপোজ করার জন্য ওরা ঈশিতাকে চার্চে নিয়ে আসে, যেইখানে চার্চের বাহিরে আগে থেকেই বীর দাঁড়িয়েছিল। বীর তখন ওর হাতের মধ্যে আর্ট করে রাখা বেশ কিছু বোর্ড ব্যবহার করে ঈশিতাকে সেইখানে প্রপোজ করে এবং সবার শেষে গিয়ে ও নিজের বড় ভাইয়ের একটি পোজ দেয়, যেটা ঈশিতার কাছে অনেক ভালো লাগে এবং ঈশিতা বীরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। শুরু হয়ে যায় ওদের ভালোবাসার লাইফ লাইন। ঈশিতা বীরকে বলে যে তোমার বড় ভাইকে আমাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দাও। পরের দিন বীর ওর বড় ভাইকে সেই কথা বলার জন্য একটি কফি হাউসে ডেকে নিয়ে আসে, কিন্তু ও অনেক নার্ভাস হয়ে পড়ে। ও বলার চেষ্টা করে যে আমি বিয়ে করতে চাই, কিন্তু ও বলে বসে যে আমি আপনার মাথায় সিঁদুর দিতে চাই। এইসব ওলটপালট কথাবার্তা শুনে ওর বড় ভাই একেবারেই ক্ষেপে যায় এবং যখন সেইখান থেকে চলে যাবে তখনই ঈশিতা সেইখানে পৌঁছায় এবং ঈশিতা রাজকে বলে যে আমি আপনার ছোট ভাইকে অনেক পছন্দ করি এবং আপনার ছোট ভাইও আমাকে অনেক পছন্দ করে এবং আমি চাই না এইটা আপনার অন্য কারো কাছ থেকে শুনতে হোক। আপনি রাজি আছেন কিনা সেইটা জানান। রাজ বলে যে আমি তোমার পরিবারের সাথে দেখা করতে চাই। পরের দিন রাজ ঈশিতার পরিবারের সাথে দেখা করার জন্য ওদের ঠিকানাতে এসে পৌঁছায় এবং সেইখানে ও দেখতে পায় মীরাকে। ও মীরাকে দেখতে পাওয়ার পর একটু সময়ের জন্য ওর পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায়। ও মীরার সাথে কথা কাটাকাটি করে সেইখান থেকে বের হয়ে আসে এবং মীরা বলে আমি যদি আগে জানতাম যে এইটা তোমার ভাই, তাহলে আমি কখনোই এই সম্পর্কের জন্য রাজি হতাম না। রাজ নিজের বাসায় যখন পৌঁছে আসে তখনই ওর অতীতের কথা মনে পড়ে যায়। রাজ এবং মীরা দুইজন মিলে রাজের বাবাকে মানিয়ে নেয়। এরপরে মীরা যখন ওর বাবাকে বোঝায় ওর বাবাও মেনে নেয়, কিন্তু মীরা সেইখান থেকে চলে যাওয়ার পরেই মীরার বাবা তার লোককে বলে যে আমরা একটি পারফেক্ট সুযোগ পেয়েছি, ওদের পুরো পরিবারকে আমরা এইখানে ডেকে নিয়ে এসে ওদেরকে মেরে ফেলবো। ওদের দুই ডনের মধ্যে সেইখানে একটি আলোচনার আয়োজন করা হয়, যেইখানে ঢোকার সময় রাজ লক্ষ্য করে যে ভিলেনের সব লোকেরাই সেইখানে বন্দুক নিয়ে বসেছিল আর রাজ শুধুমাত্র ওর বাবার সাথে এইখানে এসে পৌঁছেছে। মীরা সেইখানে ছিল না। মীরার বাবা কায়দা করে মীরাকে একটি কাজে ব্যস্ত করে দিয়েছে এবং এক পর্যায়ে সেইখানে গোলাগুলি শুরু হয় আর মীরার বাবার গুন্ডারা মীরাকে ফোন দিয়ে বলে যে আপনার ভালোবাসার মানুষ রাজ আমাদের সাথে ধোঁকা দিয়েছে, আমাদের উপরে আক্রমণ শুরু হয়েছে, এরকমটা হলে আপনার বাবা বেঁচে থাকবে না। সেইখানে গোলাগুলির এক পর্যায়ে রাজ এবং মীরার বাবা দুইজনকে গুলি করে তাদেরকে মেরে ফেলে এবং এইটাকে দেখতে পেয়ে রাজ একেবারেই দুশ্চিন্তায় পড়ে যায়। রাজ খুব দ্রুত ছুটে এসে নিজের বাবার মৃতদেহটাকে নিজের হাতে ধরে নেয় এবং ওর বাবার হাত থেকে বন্দুকটি তুলে নেয়। রাজের হাতে বন্দুক দেখতে পেয়ে মীরার কাছে মনে হয় যে রাজ ওর বাবাকে গুলি করে মেরে ফেলেছে। মীরা তখনই রাজের বুকের মধ্যে একটি গুলি করে বসে এবং রাজ সেইখানে মাটির মধ্যে পড়ে যায়। মীরার কাছে মনে হয় ওর বাবা মারা গেছে এবং রাজও সেইখানে মারা গেছে। ও কান্নায় ভেঙে পড়ে। রাজকে সেইখান থেকে ওর লোকেরা ছুটিয়ে নিয়ে আসে এবং ওর অপারেশন করে ওকে বাঁচানো হয়। আর অন্যদিকে মীরার লোকেরা মীরার সেফটির জন্য ওকে সেই শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। রাজ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর ওর লোকদেরকে ব্যবহার করে মীরাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু মীরা ততদিনে কোথায় চলে গেছে ওরা কেউ জানতে পারে না এবং বলতেও পারে না। দুইজনই দুই দিকে ছটফট করতে থাকে এবং সেই ঘটনার 15 বছর পার হয়ে যায়। রাজ শক্তি এবং আনোয়ারের সাথে বসে এটাই ভাবতে থাকে যে 15 বছর পরের একটি ঘটনা ঘুরে ফিরে আবার আমাদের কপালে এসেই জুটল। ঈশিতাকে ওর বোন মীরা জানায় যে এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব না, আর অন্যদিকে বীরকেও রাজ একই কথা জানায় যে এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব না। বীর এবং সিধু মিলে যখন ভাবতে থাকে যে কি হয়েছিল তাদের অতীতে যার জন্য এই সম্পর্ক হবে না, সেইটা আমরা কিভাবে জানতে পারবো।
তখনই ওদের মাথায় একটি আইডিয়া চলে আসে যে রাজের অতীত সম্পর্কে জানবে শক্তি এবং আনোয়ার ভাই। ওরা তখনই শক্তি ভাইয়ের কাছে এসে ওদের রাজ ভাইয়ের অতীত সম্পর্কে জানার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে আনোয়ার ভাইকে মাথার কসম দিয়ে বসলে আনোয়ার ভাই একজন মুসলিম হওয়ায় উনি তখন গলে যায় এবং সেই পুরাতন ঘটনা বলা শুরু করে। ওনারা তখন একটি ঘটনা বানিয়ে বলে যে একসময় রাজ ধোবি ছিল, কাপড় ধুয়ে বেড়াতো এবং রাজের আসল নাম ছিল রামলাল, আর অন্যদিকে মীরার আসল নাম ছিল পোগো। ওরা টিভির মধ্যে যখন যা দেখতে থাকে সেটাই কাহিনী বানিয়ে ওদেরকে বলতে থাকে। বলে যে একটি বাথরুমের পেছনে লুকিয়ে ওরা প্রতিদিন জামা কাপড় ধুতো এবং সেইখানে ওরা একজন আরেকজনের সাথে পরিচিত হওয়ার পর ওদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। কিন্তু এক পর্যায়ে গিয়ে মীরা টাকা পয়সার লোভে পড়ে রাজকে ছেড়ে দেয়, এই জন্য এই সম্পর্ক আর কখনোই হবে না। এই ঘটনা জানতে পেরে ওরা দুইজন মিলেই একেবারে ভেঙে পড়ে। তখনই বীর এবং সিধু রাজের কাছে এসে ওর পিছন দিক থেকে রামলাল বলে ওকে ডাকা শুরু করে। রাজ ভাবতে থাকে যে রামলাল আবার কে, কিন্তু কিছু সময়ের মধ্যেই ওরা রাজ ভাইকে নিজেদের বুকের মধ্যে জড়িয়ে ধরে এবং রাজ ভাইকে বলে যে শক্তি এবং আনোয়ার ভাই আপনার অতীত সম্পর্কে আমাদেরকে সবকিছু বলে দিয়েছে। একটু সময়ের জন্য রাজ সেইখানে চিন্তিত হয়ে পড়ে এবং যখন জানতে পারে যে ও একজন ধোবি ছিল তখন ও নিজেও অবাক হয়ে যায়। ও এই ঘটনা জানার পরই সাথে সাথে শক্তি এবং আনোয়ারের কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে আমাকে দেখতে কোন দিক থেকে ধোবি মনে হয়, আমরা মাফিয়া ছিলাম ম্যান। আর ভাবতে থাকে যে অবশ্যই এইটাকে বীর বাড়িয়ে সারিয়ে অনেক বড় ঘটনা বানাবে। অন্যদিকে বীর ঈশিতার সাথে এটাই আলোচনা করতে থাকে যে এই সম্পর্কটাকে কিভাবে জোড়া লাগানো যায়। ওদের মাথায় একটি নতুন আইডিয়া চলে আসে যে ওরা রাজ এবং মীরার মনে আবারও নতুন করে ভালোবাসার জন্ম দেবে। অন্যদিকে সেই দিন সে চার্চের সামনে থেকে মানি ভাই কিং এর গাড়িটাকে চুরি করে ফেলে। কিং সেই চার্চ থেকে বের হয়ে এসে ওর গাড়ি না দেখতে পেয়ে অনেক রাগান্বিত হয়ে যায় এবং চিৎকার করতে থাকে, কারণ সেই গাড়ির মধ্যে কোটি টাকার ড্রাগস ছিল। বীর এবং সিধু মিলে যখন প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছিল তখনই মানি ভাই সেই গ্যারেজের মধ্যে কিং এর গাড়ি নিয়ে এসে পৌঁছায় এবং বলে এই গাড়িটাকে আমি চুরি করেছি, এইটাকে তোমার হাইড করতে হবে। বীর বলে যে কিং এর সাথে আমারও পুরাতন শত্রুতা আছে, তাই আমি এইবার তোমাকে সাহায্য করব। বীর সেই গাড়িটাকে নিজেদের গ্যারেজের মধ্যে লুকিয়ে ফেলে। তখনই বীর মানি ভাইয়ের কাছে হেল্প চায় এবং বলে যে তোমার একটা হেল্পের মাধ্যমে রাজ ভাইয়ার ভালোবাসার লাইন ক্লিয়ার হয়ে যাবে, তুমি কি পারবে করতে? মানি ভাই বলে রাজ ভাইয়ের জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। তখনই মানি ভাইকে একটি ভিলেন সাজিয়ে যেই রাস্তা দিয়ে মীরা যাবে সেই রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় যেন মানি ভাই মীরাকে টিজ করে এবং সেই একই সময় রাজ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় মীরাকে বাঁচায়। ওরা প্ল্যান প্রোগ্রাম করার পর বীর এবং সিধু সেইখানে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। মীরা রাস্তার মধ্যে মানি ভাইকে দেখতে পায় এবং মানি ভাই সেইখানে ওলটপালট কথা বলা শুরু করে। বলে যে আপনার বাসায় যদি বাচ্চা না থাকে তাহলে আমি আপনাকে বাচ্চা দিতে পারবো, আমাকে শুধুমাত্র আধা ঘন্টার সময় দিতে হবে। এইসব কথাবার্তা শোনার পর মীরার মাথার রক্ত একেবারেই গরম হয়ে যায় এবং মীরা সেই গাড়ির পিছন থেকে একটি ব্যাট নিয়ে এসে মানি ভাইকে সেইখানে প্রচুর পরিমাণে আঘাত করা শুরু করে। মানি ভাই যখন আহত অবস্থায় বীরের গ্যারেজের মধ্যে পড়েছিল তখনই সেইখানে রাজ এসে পৌঁছায় এবং রাজ বলে তোমরা এইসব কি করছো? এই সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক বছর আগেই, এইটা আর কখনোই জোড়া লাগবে না। যখন রাজ মন খারাপ করে সেইখানে গাড়ি ঠিক করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন গিয়ে ঈশিতা বলে যে তাহলে কেন আপনি আজ পর্যন্ত বিয়ে করেননি, কেন আমার বোন আজ পর্যন্ত বিয়ে করেনি? আপনারা দুইজন দুইজনকে এখনো মনে রেখেছেন এবং আপনারা দুইজন দুইজনকে এখনো ভালোবাসেন। এইসব কথাবার্তা শোনার পর রাজের মন গলে যায় এবং রাজ সেইখান থেকে বের হয়ে যায়। ওদের মাথায় আরো নতুন নতুন চিন্তা ভাবনা ঘুরতে থাকে। সেই দিন রাতে মীরা যখন ওর গাড়িতে করে নিজের বাসায় পৌঁছাবে তখন আগে থেকেই বীর সেই গাড়ির নিচে একটি লিকেজ তৈরি করে দেয়। অর্ধেক রাস্তা যাওয়ার পরই মীরার গাড়িটি সেইখানে বন্ধ হয়ে যায় এবং সেই একই সময় রাজ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় মীরাকে দেখতে পায়। রাজ নিজের গাড়িটাকে সেইখানে এক সাইডে দাঁড় করিয়ে নেয় এবং তখনই সেইখানে বৃষ্টি শুরু হয়ে যায়। রাজ খুব ঠান্ডা মাথায় সেইখানে হেঁটে এসে মীরার গাড়ির পেছন থেকে কিছু পার্টস বের করে নিয়ে ওর গাড়িটাকে সেইখানে ঠিক করা শুরু করে এবং কিছু সময়ের জন্য রাজ সেইখানে মীরাকে নিয়ে একটি অন্য কল্পনার জগতে হারিয়ে যায়। সেই গাড়িটাকে ঠিক করে দেওয়ার পর মীরা সেইখান থেকে চলে যায় এবং রাজ আবারও ওর বাসায় পৌঁছে আসে। অন্যদিকে বীর সেই কিং এর গাড়িটাকে পুরোপুরি চেঞ্জ করে একেবারেই নতুন একটি গাড়ি তৈরি করে ফেলেছে এবং সেই গাড়ি ঘষা মাজা করার সময় সেই গাড়ির ডিকির মধ্যে ওরা ড্রাগস
ড্রাগসের ব্যাগ খুঁজে পায় এবং যখন বুঝতে পারে যে সেইখানে কোটি টাকার ড্রাগস ছিল, তখন সেই দিন রাতে ওরা সেই ড্রাগসগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিয়ে সেইখানে ড্রিঙ্কস করা শুরু করে এবং আড্ডা দিতে থাকে। ঠিক তখনই রাস্তার মধ্যে দিয়ে কিং যেতে থাকে। কিং ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা এইখানে কি পোড়াচ্ছ, কিন্তু ওরা বলে যে গাড়ির বাজে পার্টসগুলো আমরা এইখানে পুড়িয়ে দিচ্ছি। কিং এর গাড়িতে সমস্যা হয়েছে। ভীর কিং এর গাড়ি ঠিক করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং কিং সেইখানে আগুনের পাশে দাঁড়িয়ে আগুনের তাপ পোহাতে থাকে। এক পর্যায়ে মানি ভাই ড্রাঙ্ক ছিল বিধায় সেইখানে কিং এর কাছে চলে আসে এবং কিংকে বলে আপনার গাড়ি হারিয়ে গেছে, সেটা কি পেয়েছেন? পাননি তাই না? এটা বলে যখনই হেসে দেয় কিং এর মাথা অনেক গরম হয়ে যায়। মানি ভাই আর কিছু বলার আগেই ভীর সেই গাড়িটাকে ঠিক করে দেয় এবং এসে মানি ভাইকে ঠেকিয়ে ফেলে। কিং নিজের গাড়িতে করে সেইখান থেকে চলে যায়। আর অন্যদিকে রাজ প্রতিদিন লুকিয়ে থেকে মীরার হোটেলের বাহির থেকে মীরাকে দেখতে থাকে। এরকমই একদিন ও যখন মীরাকে দেখে যাচ্ছিল, তখন মীরার সেই রেস্টুরেন্টের মধ্যে কিং এর লোকেরা এসে পৌঁছায় এবং মীরাকে ড্রাগস বিক্রি করার জন্য ফোর্স করা শুরু করে। এইটা দেখতে পেয়ে রাজ সেইখানে ঢুকে আসে মুখোশ পরে এবং কিং এর লোকেরা রাজের চোখ দেখতে পেয়ে চিনতে পারে যে এইটা হচ্ছে কালী। রাজের লোক যখন বলে যে কালী চলে এসেছে, তখন মীরাও চিনতে পারে। রাজ সেইখানে থাকা সেই সন্ত্রাসদেরকে পিটিয়ে সবগুলোকে আলু ভর্তা করে সেইখান থেকে ভাগিয়ে দেয় এবং নিজের মুখোশ খোলার পর মীরা সেইখান থেকে রাজকে চলে যেতে বলে। পরের দিন ভীর এবং ঈশিতা ওদের দুই বড় ভাই এবং বড় বোন রাজ এবং মীরাকে সেই শহরের চার্চে নিয়ে আসে এবং দুইজনের মুখোমুখি হয়। মীরা রাজকে জিজ্ঞাসা করে তুমি কি আমার পিছু করা শুরু করেছো? কিন্তু রাজ বলে যে না, আমি এইখানে আমার ভাইয়ের সাথে এসেছি। ওদের কথাবার্তার মধ্যেই সেইখানে কিং এসে পৌঁছায় এবং কিং মীরাকে জিজ্ঞাসা করে যে আমি জানতে পেরেছি গতকাল রাতে আমার লোকরা আপনার রেস্টুরেন্টে যাওয়ার পর সেইখানে ওরা কালীকে খুঁজে পেয়েছে। আপনি কি জানেন কালী কে? তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমার লোকেরা আজকের পর থেকে কখনোই আপনার রেস্টুরেন্টে ডিস্টার্ব করবে না, শুধু বলে দিন কালী কে। মীরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বলে যে আমি কালীকে চিনি না এবং সেইখান থেকে চলে যায় এবং কিং তখন রাজের কাছ থেকেও বিদায় নিয়ে সেইখান থেকে চলে যায়। অন্যদিকে কিং এর গাড়িটাকে চেঞ্জ করার পর সেই কিং এর গাড়িটাকে মানি ভাই নিয়ে অস্কার ভাইয়ের কাছে সেই চোর বাজারে বিক্রি করে দেয় অনেক টাকায়। সেই দিন ভীরের বন্ধু সিধুর গার্লফ্রেন্ড জেনি ওর ভাইকে দেখা করানোর জন্য সেইখানে নিয়ে আসে। সিধু যখন জানতে পারে যে জেনির ভাই এসেছে, ও অনেক আনন্দিত হয়ে যায় এবং পরিচয় হতে গিয়ে দুইজনকে দেখে একেবারেই চিনে যায়। জেনির ভাই বলে যে এই হচ্ছে মার্কেটের 1 নাম্বার চোর, আর জেনির বয়ফ্রেন্ড সিধু বলে যে তোমার ভাই হচ্ছে চোর বাজারের 1 নম্বর বিক্রেতা। দুইজনের মধ্যে সেইখানে ঝগড়াঝাটি শুরু হয় এবং সেই কথাবার্তার মধ্যেই সেইখানে সিধুর বড় ভাই শক্তি এসে পৌঁছায় এবং শক্তি যখন সেইখানে সিধুকে পিটিয়ে যাচ্ছিল, তখনই সিধু বলে যে আমার এইসব চুরির পিছনের কারণ হচ্ছে এই মেয়েটি। শুধুমাত্র গার্লফ্রেন্ডদের খরচ বহন করার জন্য ছেলেদেরকে কত কিছু করতে হয়, মেয়েদের কি এইসবের কোনো খোঁজ খবরও থাকে? আবদার করার আগে এবং বায়না করার আগে ওরা কি একবারের জন্য হলেও চিন্তা ভাবনা করে? কি করব আমরা, যাবোটা কোথায়? তখনই ও যখন সেইখানে চিৎকার করতে করতে হাঁপিয়ে যায়, রাজ সেইখানে ছুটে আসে এবং বলে যে কি করবে ছেলেটা, বলো ওরা প্রেম প্রীতি করবে কিভাবে? তখন রাজ অস্কার ভাইকে বোঝানোর চেষ্টা করে যে এইটা আমারও ছোট ভাইয়ের মতোই, আমাদের কিছু হয়ে যাওয়ার পরেই এই গ্যারেজ বাড়ি গাড়ি সব ওদের দুইজনেরই, আপনার বোন অনেক সুখে শান্তিতে থাকবে, তাই আপনি একেবারেই টেনশন নেবেন না। অস্কার ভাই যখন মেনে যায়, তখনই ওদের বিয়ের দিন তারিখ নির্ধারণ করা হয়। সেই বিয়ের অনুষ্ঠানে আসার জন্য ঈশিতাকে ফোন দেয়া হয়। ঈশিতা ফোনে কথা বলা অবস্থায় সেই কথা শুনে ফেলে ওর বোন মীরা এবং মীরা ওর বোনকে বলে যে তোমাকে বলেছি ওই ছেলের সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য, তারপরেও তুমি কেন কথা বলছো? ঈশিতা এরপরেও জিজ্ঞাসা করে এমন কি কারণ যার জন্য আপনি আমার লাভ লাইনটাকে নষ্ট করে দিচ্ছেন? তখনই ওর বোন মীরা বলে যে ছোটবেলা থেকে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, কিন্তু আমি কি কখনো তোমাকে কোনো কিছুতে না করেছি? আর আজ যখন না করছি তখন তুমি আমাকে এই ধরনের প্রশ্ন করছো? এইটা শুনতে পেয়ে ঈশিতার মন খারাপ হয়ে যায়। ঈশিতা তখন ওর বোনকে বলে যে ঠিক আছে, আমি আজকের পর ওই ছেলের কথা বলবো না, কিন্তু তুমি জেনে রাখো যে ওই ছেলে যদি আমার লাইফে না আসে, তাহলে আমার লাইফে আজকের পর আর কোনো ছেলে আসবে না। ওর বোন তখনই চিন্তিত হয়ে পড়ে এবং মীরা ওর ছোট বোন ঈশিতাকে চিন্তিত দেখে ওর ছোট বোনকে বলে যে ঠিক আছে, তুমি ভীরকে ডেকে আনো, আমি ওর সাথে কথা বলতে চাই। ঈশিতা ভীরকে ডেকে আনে এবং ভীর যখন মীরার সাথে কথা বলা শুরু করে, তখন গিয়ে মীরা বলে যে তোমাকে একটি শর্ত দেব,
তুমি সেই শর্ত মানলেই আমার বোনের সাথেই থাকতে পারবে। আর সেইটা হচ্ছে বিয়ের পর তোমাকে আমার বোনের সাথেই এইখানে থাকতে হবে, তোমাকে তোমার ভাইকে ছেড়ে দিতে হবে। তখন গিয়ে বীরের মন একেবারেই খারাপ হয়ে যায়। বীর তখন চিন্তিত হয়ে পড়ে এবং কান্না করে দেয়। বীর বলে যে আমি যা কিছুই হোক আমার ভাইকে ছাড়তে পারবো না, আমি আপনার বোন ঈশিতাকে ছেড়ে দিচ্ছি। বীর সেইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ঈশিতা বীরের হাত টেনে ধরে। মীরা বুঝতে পারে যে ওর বোনের মন একেবারেই ভেঙে যাবে। মীরার চোখের সামনেই যখন ওর বোন ঈশিতা কান্না করে দেয়, তখনই মীরা চিৎকার করে বীরকে থামিয়ে দেয় এবং বীরকে বলে, কোন ভাইয়ের জন্য তুমি তোমার ভালোবাসাকে ছেড়ে দিচ্ছ, যে তোমার আপন ভাইও না? তখনই গিয়ে বীরের পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায়। বীর যখন এইটাকে মানতে অস্বীকৃতি জানায়, তখন মীরা বলে, যাও তোমার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করো যে ও তোমার আপন ভাই কিনা। বীরের মাথা ঘুরতে থাকে, ওর পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায়। ও মন খারাপ করেই নিজের বাসায় এসে পৌঁছায়। ও তখন ওর বড় ভাইকে বলে যে আজ পর্যন্ত এমন কোনো কথা আছে যেটা আপনি আমাকে বলেননি? রাজ হেসে দেয় এবং বলে এমন কোনো কথাই নেই। তখনই বীর জিজ্ঞাসা করে, আপনি কি আমার আপন ভাই না? তখনই রাজ সেইখানে কান্না করে দেয়। রাজ চেয়ারে বসে পড়ে এবং বলে যে হ্যাঁ, এইটা সত্য কথা যে আমি তোমার আপন ভাই না, কিন্তু এটাও সত্য কথা যে আমি তোমাকে আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি। দুইজনই সেইখানে কথা বলতে বলতে কান্না করে দেয়। বীর তখন কান্না করতে করতেই বলে যে ঈশিতার বোন আমাকে ডেকে নিয়েছিল, বলেছে যদি আমি আপনাকে ছেড়ে দিই তাহলে আমি ঈশিতাকে পেয়ে যাব। রাজ জিজ্ঞাসা করে তুমি কি বলেছ? তখনই বীর বলে ছেড়ে দিয়েছি ওই মেয়েকে, লাগবে না আমার এরকম ভালোবাসা, আপনিই আমার জন্য সবকিছু। তখনই ওরা দুইজন কান্না করতে করতে দুইজনই দুইজনকে জড়িয়ে ধরে এবং রাজের মাথা গরম হয়ে যায়। রাজ তখনই সেই দিন রাতে মীরার রেস্টুরেন্টে এসে মীরাকে সাইডে টেনে নিয়ে যায় এবং মীরার গলা চেপে ধরে ওকে জিজ্ঞাসা করে যে তুমি দুই ভাইয়ের মধ্যে কার সম্পর্ক নষ্ট করতে চাচ্ছটা কি তুমি? মীরা তখন বলে, তুমি যখন আমার বাবাকে হত্যা করেছিলে তখন আমার কেমন লেগেছিল ভাবো। রাজ ওর মাথার সাথে নিজের মাথাটাকে ঠেকিয়ে শুধুমাত্র একটাই কথা বলে যে বিশ্বাস করো আমি তোমার বাবাকে মারিনি, আমি আজ পর্যন্ত সত্য কথা বলছি। আর যদি বিশ্বাস না করো তাহলে এই নাও বন্দুক, এখনই গুলি করে আমাকে মেরে ফেলো। এত কাছ থেকে গুলি করার পরে অবশ্যই আমি আর বেঁচে থাকবো না। ও তখন সেইখান থেকে হেঁটে চলে যায় এবং মীরা ভাবতে থাকে যে আসলেই কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বীর এবং ঈশিতার মন একেবারেই ভেঙে যায়। ওরা দুইজন পুরোটা সময় উদাস হয়ে সময় কাটানো শুরু করে এবং সবসময় ওদের মনগুলো খারাপ হয়ে থাকে। এইটা দেখে রাজ এবং মীরার একেবারেই ভালো লাগছিল না। সত্য মিথ্যার যাচাই বাছাই করার জন্য মীরা ওর বাবার সেই লোকদেরকে ডেকে আনায় এবং তাদের সাথে কথা বলার সময় তারা মীরাকে সব সত্য কথা জানিয়ে দেয় আর বলে কিভাবে আপনাকে বলতাম যে আপনার নিজের বাবাই বিশ্বাসঘাতকতা করেছে। এইটা জানতে পারলে আপনার মন ভেঙে যেত, তাই আপনাকে সত্যটা জানানো হয়নি। মীরা এইটা জানতে পারার পর ও পুরো ভেঙে পড়ে। পরের দিন ও ঈশিতাকে নিজের সাথে করে নিয়ে রাজের বাসায় চলে আসে এবং বীরকে বলে যে তোমার ভাইকে অনেক ভালোবাসো তাই না? বীর বলে যে হ্যাঁ। তখনই মীরা বলে যে তাহলে ঈশিতাকে বিয়ে করে তোমার ভাইয়ের সাথে এখানেই থেকে যাও। বীর তখন অনেক খুশি হয়ে যায়। বীর বলে ওঠে যে তার মানে আমি কুমারা থাকবো না, মানে আমারও বিয়ে হবে, আমারও হানিমুন হবে। এইটা শুনতে পেয়ে সেইখানে ঈশিতা একটু লজ্জা পেয়ে যায়। বীর তখনই ঈশিতাকে ডেকে সেইখানকার কিচেনে নিয়ে যায় চা বানানোর জন্য। আর তখন রাজ এবং মীরা কথা বলা শুরু করে। কথা বলতে বলতে ওরা দুইজন মিলেই সেইখানকার গ্যারেজে এসে পৌঁছায় এবং মীরা বলে যে এখনো তোমার গাড়ির হবি রয়ে গেছে। রাজ বলে যে হ্যাঁ। রাজ কথা বলতে বলতে বলে বসে যে তোমার মাথায় কিছু পাকা চুল দেখা যাচ্ছে। এইটা শুনতে পেয়ে মীরা সেইখানে হেসে দেয় আর বলে তুমিও তো বৃদ্ধ হয়ে গেছো। হাসাহাসি করতে করতেই দুইজন দুইজনকে সরি বলে বসে এবং দুইজন দুইজনের হাত ধরে সেইখানে ক্ষমা চেয়ে দুইজনই কান্না করে দেয়। কিছু সময়ের মধ্যেই সেইখানে অস্কার ভাই চলে আসে এবং বিয়ের প্রস্তুতি নিয়ে ওদের সবার সাথেই আলোচনা শুরু করে। রাজ যখন অস্কার ভাইকে হেল্প করার জন্য সেইখান থেকে বের হয়ে যাবে তখন ওদের দুইজনেরই ওদের পুরাতন দিনের স্মৃতির কথাগুলো মনে পড়ে যায় এবং দুইজন মিলেই মুচকি হেসে দেয়। অস্কার ভাইয়ের বোন জেনি এবং সিধুর বিয়ের আয়োজনে সবাই মিলে খুব আনন্দের সাথে সুন্দর পোশাক আশাক পরে সেইখানে এসে পৌঁছায় এবং সেই বিয়ের অনুষ্ঠানে ঈশিতা রাজের সাথে এবং বীর মীরার সাথে ড্যান্স করা শুরু করে এবং ওদেরকে বলতে থাকে যে আমি একটা জবর খবর নিয়েছি। এই চার্চে একই সাথে দুইটি বিয়ে করলে খরচ প্রায় একই রকম, তাই আমরা ভাবছিলাম যদি আপনারা দুইজন বিয়ে করে নেন তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। ওরা ড্যান্স করতে করতে রাজ মীরার কাছে চলে আসে এবং দুইজন দুইজনের কপাল ঠেকিয়ে সেইখানে নাচা শুরু করে।
সেই চার্চের বাহিরে কিং এসে পৌঁছায় এবং কিং নিজের গাড়ি দেখে সেইখানে নিজের গাড়িটাকে চিনে ফেলে ও গাড়ির ডিকি খুলে সেইখান থেকে সেই ড্রাগস খোঁজা শুরু করে দেয়। ওর মাথা অনেক গরম হয়ে যায়। ও বলতে থাকে যে সেই ড্রাগস কোথায় আছে সেইটা খুঁজে বের করো। সেই গাড়িটি কার সেইটাকে খোঁজার জন্য সেই চার্চের মধ্য থেকে অস্কার ভাইকে তুলে নিয়ে আসা হয়। অস্কার যখন বলে যে এইটা আমারই গাড়ি, তখন কিং অস্কারকে থাপ্পড় দিয়ে বসে এবং সেইখানে তারপরেই মানি ভাইকে ধরে নিয়ে আসা হয়। মানি ভাইকেও আঘাত করা হয় এবং তারপরেই সেইখানে নিয়ে আসা হয় রাজের ভাই ভীরকে। ভীর সেইখানে এসে পৌঁছানোর পর যখন কিংকে জিজ্ঞাসা করে যে এইখানে কি হচ্ছে এবং আপনি কেন আমার লোকদেরকে মারছেন, তখনই কিং ক্ষেপে যায় এবং কিংয়ের লোকদের সাথে ভীরের মারামারি শুরু হয়। কিংয়ের সন্ত্রাসরা সেইখান থেকে মেরে ভীরকে যখন ছুঁড়ে ফেলে দেয়, তখন সেইখানে মীরা চলে আসে এবং ভীরকে ধরে সেইখান থেকে চিৎকার করে কালী বলে ডাক দিয়ে বসে। মীরার মুখ থেকে কালী ডাক শুনতে পাওয়ার পরেই কিংয়ের চোখ বড় হয়ে যায়। কিং এবং কিংয়ের সন্ত্রাসরা সেইখানে কালীকে খোঁজা শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যেই সেই চার্চের মধ্য থেকে কালী বের হয়ে আসে, মানে আমাদের রাজ সেইখানে এসে কিংয়ের সন্ত্রাসদেরকে এমনভাবে ধোলাই পেটাই দেয় যেটা দেখেই সেইখানকার কিছু সন্ত্রাসরা সেইখান থেকে পালিয়ে যায়। রাজ সেইখানে সামনে এগিয়ে এসে কিংকে মেরে মাটিতে ফেলে দেওয়ার পর সবাই মিলে যখন ভাবতে থাকে যে আসলেই কি ঘটছে এইখানে, ততক্ষণেই সেইখানে কিং মাটি থেকে উঠে দাঁড়ায় এবং রাজকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করলে মীরা রাজের সামনে চলে আসে এবং গুলিটি গিয়ে মীরার বুকের মধ্যে ঢুকে পড়ে। সেইখানে থাকা সবাই তখন একসাথে কিংকে আক্রমণ করে সেইখানে গণধোলাই দিয়ে মেরে ফেলে। মীরার জ্ঞান ফেরার পর মীরা নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায় এবং তখনই ভীর এবং ঈশিতা এসে মীরাকে বলে যে আপনার অবাক হওয়ার কিছুই নেই, আমরা সবকিছু জানতে পেরেছি। আমার ভাইয়া রাজ ভালো পথ ছেড়ে গ্যাংস্টার হয়ে যাওয়ায় আপনি আমার ভাইয়াকে ছেড়ে দিয়েছিলেন। ভাইয়া আর কখনোই এইসব রাস্তায় যাবে না। ওরা সেইখান থেকে চলে যাওয়ার পরেই মীরা রাজকে জিজ্ঞাসা করে যে তুমি কেন নিজেকে কালার করে আমাকে ওদের কাছে ভালো সাজিয়েছ। রাজ একটাই কথা বলে যে এগুলো কোনো কিছুই ম্যাটার করে না, আমি আমার লাইফে তোমাকে খুঁজে পেয়েছি, আমার ভাই ওর ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। এখন থেকে সব সময় আমি তোমার পাশেই থাকবো এবং আমরা একসাথে আমাদের লাইফটাকে আনন্দের সাথেই স্পেন্ড করব। দুইজনই হেসে দেয় এবং এই আনন্দের ভালোবাসার হাসির সাথেই আমাদের এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।